জীবিত সংবাদের সাথে আছি শোভন। জনগণ ভোটের অধিকার ফিরে পেলেই সফল হবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে রাষ্ট্র মেরামতে বিএনপির পক্ষ থেকে ৩১ দফার ঘোষণায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, স্বৈরাচার ঠেকাতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যেন কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে ৩১ দফার ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ দলের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন জুলাই আগস্টে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের শীর্ষ নেতারাও। এ সময় বিএনপির ৩১ দফার সাথে একাত্মতা পোষণ করেন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো। এবং এই ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কাজেই এই তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে। নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফার সাথে মিলে যাবে বা মিলতে হবে, এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্বাধীনতা ৫৩ বছর পরেও কিন্তু আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এর একটা সিস্টেম আমরা ইনভলভ করতে পারিনি। আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন সব দলগুলো একমত হয়েই আমরা ৩১ দফা প্রণয়ন করেছিলাম। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবার ভোটাধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই অগ্রাধিকার বিএনপির। জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও দেশের মানুষের অধিকারের কথাই বিএনপির এই ৩১ দফা বলেও জানান তারেক রহমান। আমাদের রাজনৈতিক দর্শনে হয়তো সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজারবাইজান থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিমানে চার্টার ফ্লাইটে বাকু থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে বহির্গমনে আরও একটি প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশে ফিরে প্রবাসীরা যাতে স্বস্তি বোধ করেন, এ কারণেই প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য এই ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করা হয়। দেশে ফেরার আগে বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনূস। এ সময় পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এর আগে গতকাল বাকুতে COP29-এ দেওয়া ভাষণে জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। এছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথেও LGC উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। যেহেতু প্রবাসীরা যারা যায় তারা সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, এটা তাদের এখানে আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য এক জায়গাতে হলে সবাই সবার কথা নিজেদের মধ্যে বুঝতে পারবে, যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো তাদের সমস্যার সমাধানের জন্য। বিশ্ব জলবায়ু সম্মেলন কেবলই দুর্গত দেশগুলোর জলবায়ু তহবিল পাওয়ার আলোচনার মধ্যে আটকে নেই। আর ধনী দেশগুলোর ভোগবাদ কমানো, সবুজ প্রযুক্তি আর পরিবেশ বান্ধব বিদ্যুৎ, এই সব কিছুই এখন কপের আলোচ্য। তাই বিভিন্ন দেশ এখন এসবই তুলে ধরছে জলবায়ু নিয়ে বিশ্ব প্ল্যাটফর্মে। ভেতরে যখন সম্মেলন চলছে, বাইরে তখন এরকম বিভিন্ন দেশ ভিগানিজমকে তুলে ধরছে। কার্বন ফুটপ্রিন্ট কমাতে পশুর মাংস খাওয়া, ফাস্ট ফ্যাশন করা, এসবই বন্ধ করার কথা বলছে তরুণ প্রজন্ম। পৃথিবীর তাপমাত্রা ১.৫-এ আটকে রাখতে জীবনযাপন পদ্ধতি বদলানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। কেন তারা ভিগান? এই প্রশ্নে বলছেন, কারণ তারা প্রাণ প্রকৃতি ভালোবাসেন। To say to the leaders, please adopt vegan policy to save our planet. আমরা যারা তরুণ জলবায়ু কর্মী রয়েছি, তারা চাই যে উন্নত বিশ্ব যারা রয়েছে তারা তাদের ভোগ বিলাসিতা কমাক এবং তার সাফারার যাতে অন্য দেশ না হয় সেদিকে তারা নজর দেবে। Any individual who then reduces their meat consumption in a way which works for their own lifestyle is making a difference on a personal level. সবুজ প্রযুক্তি গড়ে তুলতে বাংলাদেশের প্রয়োজন 11 বিলিয়নের বেশি ডলার, বলছেন জলবায়ু বিশেষজ্ঞ। কফির প্রয়োজন নিশ্চয়ই আছে এবং কপ শুধুমাত্র একটি সম্মিলন নয়, এখানে আমরা আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর কমিটমেন্ট এখানে
আমরা পাচ্ছি। এক অনানুষ্ঠানিক আলোচনায় আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জলবায়ুর ক্ষতি মানে সবার ঘরে আগুন লাগা। জলবায়ুর সমস্যাটা হলো আমাদের ঘরে আগুন লাগার মতো। ঘরে আগুন লেগেছে, এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের করছে, এটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও পড়বে, গরিব লোক দেশও পড়বে। কাজে তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া, এটা ঘর একটা, পৃথিবী একটা। আগামী বছর COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের আমাজনের পাশে। বিশ্ববাসী এখন তাকিয়ে সেদিকে। COP29-এর এবারের সম্মেলনে শুধু জলবায়ু তহবিল নয়, গুরুত্বের সাথে যেটি উঠে এলো সেটি হচ্ছে উন্নত বিশ্বকে তাদের ভোগবাদিতা পরিবর্তন করতে হবে জীবনযাপন পদ্ধতি। তাহলেই বাঁচবে পৃথিবী, বাঁচবে সভ্যতা। ব্রাজিলের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব, কি হয় সেখানে আগামী কপে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। ভারতীয় গণমাধ্যম যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিবৃতি প্রচার করছে তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট কতজন ভারতে অবস্থান করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ঢাকার কাছে নেই। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ জানানো হলেও ভারত সরকারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। তবে শেখ হাসিনা যাতে সেখানে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে সে বিষয়ে দিল্লিকে অনুরোধ করা হয়েছে। সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। প্রশ্নের জবাব দেয়া হয় প্রতিবেশী দেশে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীদের অবস্থান নিয়েও। সত্যিকার অর্থে এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। আসলে এই বিষয়টি তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি, সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। ব্রিফিংয়ে উঠে আসে ভারতের ভিসা জটিলতার বিষয়টিও। জরুরি যে ইমার্জেন্সি মেডিকেল যে ট্রিটমেন্টের জন্য সেই ভিসাগুলো অ্যাটলিস্ট যেন তাড়াতাড়ি তারা দেওয়ার চেষ্টা করেন। এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিবিসি হিন্দ সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই আগস্ট গণহত্যা নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেন নাহিদ ইসলাম। বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি হিন্দি। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। আমাদের দেশের সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। এ বিষয়ে ভারতের কিছু বলার প্রয়োজন মনে করছি না। ভারতীয় গণমাধ্যম অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। দিল্লির উচিত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া। এ সময় তিনি জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যার বিষয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেন। এই গণহত্যাকে জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা ঘটিয়েছে সে বিষয়টি দিল্লিতে কিভাবে দেখে এটা ভারত স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও ভারত এখনো এ বিষয়ে কিছু বলেনি। তারা আবার গণহত্যাকারীদের আশ্রয় দিয়েছে। ইন্ডিয়াতে আশ্রয় দিল। বাংলাদেশে উগ্র ও কট্টরপন্থী সংগঠনের কার্যক্রমের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ নিয়ে অসত্য বয়ান তৈরি করেছিল আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ কখনোই উগ্রবাদকে সমর্থন করে না। তবে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করলে দুই দেশেই উপকৃত হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। এছাড়া বাংলাদেশে ভারতের কোনো প্রকল্পই বন্ধ করা হয়নি বলেও জানান নাহিদ ইসলাম। আমরা একে অপরকে সঙ্গ দিলে কল্যাণকর কাজ করা সম্ভব। কোন দেশের সাথেই আমরা সম্পর্ক ছিন্ন করিনি, কোনো প্রকল্পও বন্ধ করিনি। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।
গণ অভ্যুত্থানে আহত সকলের আমৃত্যু সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হবে। এছাড়া নিজেদের টাকা খরচ করে যারা চিকিৎসা চালিয়েছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। আহতদের ক্ষতিপূরণের বিষয়ে সচিবালয়ে বৈঠক শেষে তিনি জানান, আগামী 5 কর্মদিবসের মধ্যে আহতদের সব সুযোগ সুবিধা লিখিত আকারে প্রকাশ করা হবে। গণ অভ্যুত্থানে আহতদের এখনো অনেকেই পায়নি সরকারি সহযোগিতা, আর এ নিয়ে ক্ষোভের অন্ত নেই তাদের। আমাদের দাবি দাওয়াগুলো শোনা হবে, তো সেই জন্যই আর কি আমরা সবাই আসছি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজেদের দাবির কথা জানাতে গিয়ে ক্ষোভের পাশাপাশি অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তবে নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবে বৈঠকের শুরুতেই দেখা দেয় হট্টগোল। এ সময় তোপের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছে আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। দুপুর 2টায় বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও নানা নাটকীয়তার পর তা শুরু হয় বিকেল 4:30টার পর। বৈঠকে অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আহতদের কি কি সুবিধা দেওয়া হবে তা 5 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। চিকিৎসায় বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত যে সুপারিশ থাকবে, সেই সুপারিশে যার প্রাপ্যতা যেটা সম্ভব সেটা অবশ্যই পালন করা হবে। এই সময় তথ্য উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করার পরিবর্তে নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে একটি মহল। এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করেন অভ্যুত্থানে আহতরা। কথা বলতে চান স্বাস্থ্য উপদেষ্টা সহ আরও 3 উপদেষ্টার সাথে। এরই পরিপ্রেক্ষিতে সচিবালয়ে অনুষ্ঠিত হল বৈঠকটি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইনের দায় মুক্তির সিদ্ধান্ত অবৈধ ও জনবিরোধী বলে আদেশ দিয়েছেন আদালত। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলছে, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাথে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। খুলনা মহানগরীর স্টেশন রোডে পাটের বস্তা এবং সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2 ঘন্টা চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার রাত 10টার পর মেসার্স আহসান উল্লাহ এন্টারপ্রাইজ গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই এই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নগরীর বড় বাজারের স্টেশন রোড বাণিজ্যিক এলাকায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীর ফায়ার সার্ভিসেরও একটি ইউনিট কাজ করে। 20টার উপরে গোডাউন আমাদের এখানে অগ্নিমিত হয়েছেন এবং কোটি কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি এখানে। এই দুর্ঘটনার বিদ্যুতের তারের জন্য আজকে এই ঘটনাটা ঘটে গেল। সবই বস্তা সুতা এইভাবে সবগুলি জ্বলে গেছে। চারিদিকেই খালি গোডাউন আর গোডাউন, শুধু বস্তার গোডাউন। যেহেতু বস্তা পাট এর ভিতরে পানি ঢুকতে চায় না, অতএব আগুন আর বাড়তে পারতেছে না। আলহামদুলিল্লাহ চারিদিকের ধনসম্পদ রক্ষা হয়েছে। ভারতের রাজধানী দিল্লির বাতাসের মানের আরও অবনতি হয়েছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI জানিয়েছে যে বৃহস্পতিবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান 1 লাফে 62 পয়েন্ট বেড়ে 432 হয়। বৃহস্পতিবার সকাল থেকে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম এবং ফরিদাবাদ, যার ফলে দৃশ্যমানতা কম থাকায় আজও স্থগিত করা হয়েছে ফ্লাইট চলাচল। এদিকে এই পরিস্থিতিতে শুক্রবার থেকে কঠোর অবস্থায় যাচ্ছে দিল্লি সরকার। দূষণ কমাতে শুক্রবারে সব ধরনের অপ্রয়োজনীয় নির্মাণ এবং ডিমোলিশনের কাজ বন্ধ থাকবে। পাশাপাশি পেট্রোল ও ডিজেল চালিত বাস চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
দিল্লি ছাড়াও গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গৌতম বুদ্ধনগরেও এই নিয়ম চালু থাকবে। সৌদি আরব করোনা পরবর্তী সময় ঘুরে দাঁড়াতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, বাড়ছে তাদের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান। এই ধারাবাহিকতায় জেদ্দার বাগদাদিয়ায় উদ্বোধন হয়ে গেল বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ক্যান্ডেলিয়া। কুমিল্লার দাউদকান্দির সন্তান কবির হোসাইন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের শুরুটা করেছিলেন চাকরি দিয়ে। এখন তিনি উদ্যোক্তা, গড়ে তুলেছেন একাধিক প্রতিষ্ঠান। আমদানির পাশাপাশি রয়েছে ইলেকট্রনিক্সের ব্যবসা, বিনিয়োগ করেছেন টিভি, রিসিভার কেবল ব্যবসা সহ উৎপাদন শিল্পেও। এসব প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি কর্মরত রয়েছে ভারত, ইন্ডিয়া, ফিলিপাইন, ইয়েমেন ও সৌদি আরবের নাগরিকরা। এবার এই উদ্যোক্তা জেদ্দায় চালু করেছেন রেস্টুরেন্ট। জিদ্দার ভিতরে একটা ভালো লাক্সারি রেস্টুরেন্টের জন্য আমি অনেক দিন অপেক্ষা করতেছিলাম, কিন্তু দেখলাম যে কেউই দেয় না। লাস্ট পর্যন্ত আমি নিজেই দিলাম, দিয়ে আমি চেষ্টা করলাম যে আমরা বাংলাদেশি একটা লাক্সারি রেস্টুরেন্ট যেখানে সবার একটা আকাঙ্ক্ষা ছিল। এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। প্রত্যেকটা রান্নার ভিতরে আলাদা একটা টেস্ট ছিল, একেবারে বাঙালিয়ানা। যাবতীয় বাঙালির যেগুলো ডিমান্ড খানার হাই কোয়ালিটি আমরা দিতে চেষ্টা করব। এবং আমি সবাইকে অনুরোধ করব আপনারাও আসবেন, আমরা বাঙালি কমিউনিটি যারা আছি। যে এত সুন্দর পরিবেশে আজ অবধি সৌদি আরবে কোনো হোটেল হয়নি। আগামীতে বাংলাদেশেও বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ী কবির হোসাইন। আমার উদ্দেশ্য হলো যে আমার যে বন্ধু-বান্ধব সবাই যেন একটা ভালোভাবে খেতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রিসে সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানিয়েছেন যে গ্রিসের মানলোদা পাতারা সড়কে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মারা যান জুয়েল। নিহত জুয়েল মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা আলগি গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি 15 বছর ধরে গ্রিসে বসবাস করছেন। এথেন্সে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতের চেহারা বিকৃত হওয়ায় পাসপোর্টের ছবির সাথে মিল না পাওয়ায় তাকে শনাক্ত করতে পারছিল না কর্তৃপক্ষ। তবে মরদেহ শনাক্ত হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। যুক্তরাজ্যে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা হয়েছে পূর্ব লন্ডনের একটি হলরুমে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করেন বক্তারা। অন্তর্বর্তী সরকারের অধীনে ক্রীড়াঙ্গন পুনর্গঠনের কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। হকি ও দাবা সহ 9টি ফেডারেশনের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি নিয়োগ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্তারা আত্মগোপনে চলে যান। ইতোমধ্যে ক্রিকেট বোর্ডে সভাপতি এবং পরিচালক পদে পরিবর্তন এসেছে। স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মধ্য দিয়ে ফুটবল ফেডারেশনেও নতুন নির্বাহী কমিটি দায়িত্ব নিয়েছে। সার্চ কমিটির পর্যালোচনার মাধ্যমে বাকি ফেডারেশনগুলোর পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়, যার প্রথম ধাপে 9টি ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে প্রজ্ঞাপন জারি করা হলো। শরীয়তপুরের শেখ রাসেল সেনানিবাসে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অংশগ্রহণে আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে 9 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই খেলার আয়োজন করা হয়। খেলায় বাংলাদেশ নৌবাহিনীর দল সেনাবাহিনীকে 46-60 পয়েন্ট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে বিমান বাহিনীকে পরাজিত করে এই দুই বাহিনী, তারা ফাইনালে ওঠে। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট মিজানুর রহমান শামীম। এই ছিল এখনকার আয়োজনে। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।